প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবেও অনুষ্ঠানটি দেখবার ব্যবস্থা রয়েছে। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সড়ক বানাচ্ছে একজন, শৃঙ্খলা আনবে কে। দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এ বিষয়ে কথা বলার জন্য। তাদের সঙ্গে পরিচয়ের পর্বটি সেরে নিচ্ছি। আমার ডানে প্রথমে রয়েছেন নিরাপদ সড়ক চায়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। এরপরে রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুব আলম তালুকদার। আপনারা দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দুই অতিথির সঙ্গে পরিচয়ের পর্বটি শেষ হলো, যাবো আলোচনায়। তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সহ 9 জন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত। বিশ্বের বহু নেতা শোক জানালেও নীরব আমেরিকা ও ইসরায়েল। হেলিকপ্টার বিধ্বস্তে ইরানি প্রেসিডেন্টের মৃত্যু দুর্ঘটনা নাকি বিদেশি শত্রুদের ষড়যন্ত্র? প্রশ্নটি জাগছে বিশ্বজুড়ে। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আশঙ্কা। আগামী বছর থেকে বঙ্গবন্ধু শান্তি পদক দেবে সরকার। পুরস্কারের মান $1 লক্ষ। নীতিমালা অনুমোদন করেছে মন্ত্রিসভা। 600 কোটি টাকায় কেনা ডেমো ট্রেনগুলো মাত্র 7 বছরে অচল। সচল করতে আবার বিপুল টাকার প্রকল্প চায় রেলওয়ে। এবং বিতর্কিত ব্যাটারি চালিত অটোরিকশার চলাচলকে রাজধানীতে বৈধতা দিয়েছে সরকার, তবে মহাসড়কে চলতে পারবে না জানিয়েছেন সড়কমন্ত্রী। শুনছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম, যাচ্ছি আলোচনায় দুই অতিথির সঙ্গে। আমাদের আলোচনার যে বিষয়টি, তার শেষ অংশটি শৃঙ্খলা আনবে কে, এবং আমাদের আলোচনার মূল জায়গাটি কেন এটি নির্ধারণ করলাম এই কারণে যে আমরা দেখি যে একটি সড়ক যখন তৈরি হয় তার একটা অথরিটি থাকে, সেই অথরিটির অধীনে একটি সড়ক নির্মিত হয় এবং সেখানে সমস্যা হলে কোথায় কথা বলতে হয়, কে দায়ী, সেটাকে অনেক সহজেই আমরা জানতে পারি, বুঝতে পারি। কিন্তু সড়কটি তৈরি হয়ে যাওয়ার পরে যখন সড়কের শৃঙ্খলা না থাকবার ব্যাপারটি আমাদের চোখের সামনে পড়ে, তখন আসলে এই শৃঙ্খলাটি ফিরবে কিভাবে এটি ভাবতে গেলেই অনেক অথরিটি আমাদের সামনে এসে দাঁড়ায়। অনেক অথরিটি থাকাটা মোটেও দোষের কিছু না, কিন্তু অনেক অথরিটি থাকার পরে যখন শৃঙ্খলা দেখতে না পাই আমরা, তখন এটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আমরা খুঁজতে শুরু করি তাহলে এটির অথরিটিকে বা ওই ব্যাপারটির অথরিটিকে, এবং কখনো কখনো একাধিক অথরিটিও পাওয়া যায়। এবং এটাকে যদি আমরা খুব সোজা করে সাধারণ মানুষের জায়গা থেকে বলি, যে সাধারণ মানুষ বুঝতে চায় যে আসলে সমস্যাটা তাহলে কীভাবে সমাধান হওয়া সম্ভব। আলোচনা শুরু করছি ইলিয়াস কাঞ্চন আপনার কাছ থেকে। যদি প্রশ্নটা এরকম করে যে কীভাবে সমাধান হওয়া সম্ভব, তাহলে অনেক লম্বা উত্তর আপনাকে দিতে হবে। হ্যাঁ, অত লম্বা জায়গায় আপনাকে না রেখে শুরুটা করতে চাই এভাবে যে আসলে কে করবে সমাধান, এটি আপনি কিভাবে বিবেচনা করেন? কে করবে এটা নিয়ে আমিও ভাবি যে আসলে করবেটাকে, সত্যিকার অর্থে অথরিটিটা কার। সড়কের শৃঙ্খলা আনার জন্য অনেকগুলো বিষয় আছে, কারণ সেই বিষয়গুলোর মধ্যে হলো গিয়ে যে সড়ক নির্মাণের একটা বিষয় আছে, তারপরে সড়কের পাশের যে ভূমি সেগুলোর একটা বিষয় আছে, যে ভূমি ব্যবস্থাপনা আপনি কিভাবে করলেন। তারপরে হলো গিয়ে সড়কের পাশে পথচারীদের জন্য একটা মানে চলাচল বান্ধব ফুটপাথের বিষয় আছে। সেই ফুটপাথগুলো বানানোর পর তাদেরকে চলাচলের উপযোগী করলেন কিনা, সেটার মানে দায় দায়িত্ব যার হাতে তাদের এটা আছে। সেখানে দেখা গেলো যে ফুটপাথে চলতে পারছে না, দোকানপাট বসায় দিলেন। প্লাস যে জিনিসটি আজকে আপনি যে প্রতিবেদনটি দেখালেন, কালকেও আমি টেলিভিশনে টক শোতে ছিলাম, আমি কিন্তু এই কথাটি বলেছি যে আমার কানে আসছে এরকম যে দীর্ঘদিন ধরে একটা পায়তারা চলছে যে ব্যাটারি চালিত গাড়িগুলোকে বৈধ করার জন্য বহু চেষ্টা তদবির করা হচ্ছে। এবং আমি কালকে এটাই বলেছিলাম যে এটা এরকম একটা সুযোগ করে দিচ্ছে কিনা যে এরকম এটি বন্ধ করে দেওয়ার পর তারপরে আন্দোলন হবে, আন্দোলন পরে একটা চাপ সৃষ্টির মাধ্যমে এটাকে বৈধ করা হবে। এবং আজকের আপনার যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে গতকালকের আমার কথার প্রতিফলন আমি এখানে দেখতে পাচ্ছি। এখন এই যে শৃঙ্খলা যে বিষয়টি যেটা বললেন যে অনেকগুলো আছে, ধাপ আছে। ঢাকা শহরের এই মানে সড়কগুলোর
মানে দায় দায়িত্ব তো হলো সিটি কর্পোরেশনের। এই যে আজকে সিএনজি বলেন, রিক্সা বলেন, তারপরে আপনার ব্যাটারি চালিত গাড়ি বলেন, এরাই কিন্তু শহরটাকে এই কাজটি কিন্তু করেছে। এটা কিন্তু আপনার যোগাযোগ মন্ত্রণালয় কিংবা মন্ত্রী সাহেব কিন্তু এটা পারমিশন কিন্তু দেন নাই, কিন্তু ওনাদের বিআরটি এর মাধ্যমে এরা কিন্তু কোনো পারমিশন নিয়ে কিন্তু কাজগুলো করেন না। এবং তারা দীর্ঘদিন ধরে কিন্তু মানে বিআরটিতে ঘোরাঘুরি করছে, মন্ত্রণালয়ে ঘোরাঘুরি করছে এটিকে পারমিশন করানোর জন্য। কিন্তু এটা আমি জানি, এটা আমি একদম মানে দায়িত্ব নিয়ে বলছি, এগুলো ঘোরাঘুরি করছে, বহু রকমের তদবির করা হচ্ছে। কিন্তু যেহেতু মানে বিআরটি এটি করছিল না, মন্ত্রণালয় করছিল না, সেই জায়গায় তাদের আরেকটা রাস্তা খোলা আছে সিটি কর্পোরেশনে যেহেতু চলে, এবং রিক্সার দায়িত্ব কিন্তু সিটি কর্পোরেশনের হাতেই কিন্তু। এবং অদ্ভুত ব্যাপার যেটি, যে সিটি কর্পোরেশন কিন্তু রিক্সার লাইসেন্স দেয়, কিন্তু রিক্সাওয়ালার কিন্তু লাইসেন্সের কোনো প্রয়োজন পড়ে না। এবং কুড়িগ্রাম থেকে একটা লোক আজকে রাত্রে আইসা সকালবেলা এখানে রিক্সা চালাতে পারে, তার কোনো লাইসেন্সের দরকার নেই। এরকম একটি বিষয় আমি সিটি কর্পোরেশনকে বহুবার বলেছি যে আপনাদের এই আইনটাকে আপনারা চেঞ্জ করেন, এটা পরিবর্তন করেন। যে গাড়ি চালাবে তার লাইসেন্স নেই, আপনার গাড়ির লাইসেন্স আপনি দিচ্ছেন, তারপরে এই যে অবৈধভাবে লাইসেন্স ছাড়া এগুলো সব হলো গিয়ে এই ঢাকা শহরটাকে এই গ্যাঞ্জামই করেছে কিন্তু সিটি কর্পোরেশন, কারণ এটা কিন্তু যোগাযোগ মন্ত্রণালয়ের কোনো বিষয় ছিল না। তারপরে আপনার গিয়ে যেগুলো আছে মফস্বলের যে মানে সিটিগুলো আছে সেখানে যে মেয়ররা, অনেক সময় দেখা গেলো মেয়র দিচ্ছে না, কিন্তু স্থানীয় ওইখানকার যে নেতা আছেন উনি পারমিশন দিয়েছেন, কিংবা ডিসি সাহেব পারমিশন দিয়েছেন। এই যে একজন আরেকজনকে টপকায় যে জিনিসগুলো করে ফেলছে, করার সুযোগ এবং হাতছে, এবং আজকে কিন্তু তারা সাকসেস হয়েছে। দীর্ঘদিন ধরে যে বৈধতা চাচ্ছিল সেই বৈধতাটা কিন্তু তারা আসছে। প্লাস সড়কে শৃঙ্খলা রক্ষা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও আবার কিছু নিজস্ব লোক আছে, তাদের এখানেও কিন্তু যাওয়া আসার পার্টির লোক আছে, তারপরে প্রভাবশালী লোক আছে, তারা ওইখান থেকেও কিন্তু একটা ম্যানেজের কিন্তু ব্যাপার আছে। প্লাস আমি যেটি জানি যে অনেক যে সড়কে যারা শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছে তাদেরই তো অনেক গাড়ি, হ্যাঁ। এবং আপনাকে আরেকটা বলি যে প্রাইভেট সিএনজি যেগুলো চলে সেগুলো ম্যাক্সিমামই কিন্তু প্রশাসনের লোকজনের কিন্তু এই প্রাইভেট সিএনজি। আপনার গিয়ে এখন রেজিস্ট্রেশন সিএনজি যত আছে তার কাছাকাছি আপনার গিয়ে প্রাইভেট সিএনজি আছে যেগুলোর কোনো আপনার লাইসেন্স দরকার পড়ে না, এগুলো ব্যবসা করে বেড়াচ্ছে। এগুলো কার জোরে করে? এগুলো তো কেউ বন্ধ করতে পারছেন। বহু অবৈধ জিনিসই বাংলাদেশে চলতেছে, তো বড় বহু অবৈধ জিনিস যদি চলে, আরেকটা অবৈধ জিনিস চললে তো আপনার কাছে এটা গায়ে লাগবে না। তো এটা তো এই জিনিসগুলো হচ্ছে আসলে শৃঙ্খলা রক্ষা করার জন্য কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না, কারো কোনো দায় দায়িত্বের মধ্যে এতগুলো কথা হচ্ছে, কি লাভ? না, কোনো লাভ নাই। এইটা বললাম না যে আমি গতকালকে আমি তো এটা বলেছি যে এইগুলোকে বৈধ করার জন্যই কিন্তু এই আন্দোলনটা কিন্তু একটা সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে। সুযোগ সৃষ্টি করে দিয়ে এই যে এখন এই যে বৈধতা দিয়ে দিল, এগুলো চলবে। তার মানে শৃঙ্খলা, মানে সড়কের শৃঙ্খলা, এই ব্যাপারটির অনেক অভিভাবক আছে, কিন্তু সে এতিম, এরকমই মনে হচ্ছে। আমি একটু অধ্যাপক মাহবুব আলম তালুকদার আপনার কাছে যাচ্ছি, যদিও আমার বলাটা হয়তো একটু হাসির মতন শোনাচ্ছে যে তার অনেক অভিভাবক, তাহলে সে কি করে এতিম হয়? বাস্তবতা দেখে আমাদের সেরকমটাই মনে হচ্ছে। আপনার যদি ভিন্ন কিছু মনে হয় শুনতে চাই। ধন্যবাদ। আমি বলবো যে ভাই যে কথাগুলো বললেন, এই সেক্টরে একটা মৎস্য অরাজকতা, একটা বিশৃঙ্খল দীর্ঘদিন যাবৎ, এবং বিশৃঙ্খলা কিন্তু আসলে ভাই একটা কথা একটা প্রোগ্রামে বলছিলেন যে বট গাছ যখন তৈরি হয় পিচ্ছি থাকে ছোটোকালে, এটা কিন্তু ইচ্ছা করলেই করা যায়, হাত দিয়েই সরানো যায়। যখন বট বৃক্ষ হয়ে যায় তখন কিন্তু এটা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি জড়িত হয়। ইচ্ছা করলে কিন্তু এটাকে অনেকে পূজাও করে, এখানে আবার মানত করে, বা বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয়। আমাদের আসলে যোগাযোগ ব্যবস্থাটা যে সিস্টেমে হওয়ার কথা ছিল, এই সিস্টেম থেকে আমরা সবাই বিচ্যুত। এখানে সবাই স্বার্থান্বেষী বা নিজস্ব স্বার্থেই সব কাজগুলো করতে থাকে, কিন্তু জবাবদিহিতা কিন্তু নাই। এবং এরকম প্রক্রিয়া এখানে মানে কিভাবে এটাকে বৈধতা আনা যায়, মানে বিভিন্ন শক্তি বা বিভিন্ন মানে কি বলবো এটাকে, বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়নের দিকে আসে। এই যে ভাই যে কথা বললো, গত মিটিংয়ে আমি উপদেষ্টা কমিটির আমি একজন মেম্বার, আমি অনেক কিছু খেয়াল করলাম, কিন্তু আসলে কেউ কথা শুনতে চায় না, সবাই কথা বলতে চায়। কিন্তু কথা বলার মাধ্যমে যে আপনি ট্রিটমেন্ট শুরু করবেন, পরে যে বিপরীত প্রতিক্রিয়া হবে না, এটা তো একটা সায়েন্স। কিন্তু
না, সড়ক পরিবহন উপদেষ্টা সমিতির যে সভাটি হলো সেই সভাতে কিন্তু আমরা শুনলাম যে সেখানে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করা হয়েছে বিভিন্ন অথরিটির জায়গা থেকে ক্ষোভ। তারপরে আবার একটা আমরা মুভমেন্ট দেখলাম, এখন আবার একটা ভিন্ন বাস্তবতা দেখলাম। তাহলে কি ওই ক্ষোভগুলি অযৌক্তিক কিনা, এরকম নানাবিধ প্রশ্ন আমাদের আমি সামনে একটু মাঝখানে ইন্টারাপ্ট করি। সরকারের অন্য কোনো জায়গায় যাওয়া দরকার নেই। এই সিটি কর্পোরেশনে যারা মেয়র, যারা এই প্রবলেমটা ক্রিয়েট করছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে? এই এক জায়গায় ব্যবস্থা নিলেই তো সব কিছু হতো। ওরাই তো, কারণ ওরাই অথরিটি, কিন্তু তাদের এই সিটির মধ্যে রিক্সা তারপরে যা কিছু চলছে তাদের ইয়েতে চলছে। তো তাদেরকে দেখে কি মানে সরকার কি কোনো রকমের ব্যবস্থা নিয়েছে যে তারা তোমরা এগুলি কি করলা, এই শহরটাকে এরকম ভাবে জঞ্জাল কেন সৃষ্টি করলা, কেন তোমরা এগুলোকে অ্যালাউ করলা? কারণ এখন তাদের তো দায়িত্ব। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই যে লক্ষ লক্ষ মানুষের রুটিনের সঙ্গে বিষয়টি জড়িয়ে গেছে। চাইলেও আমরা এই বিষয়টাকে আমি শুরুতে কিন্তু কথা বললাম যে এখন এটা বট বৃক্ষের নিয়ে সমস্যাটা, এখন কিন্তু আপনি ইচ্ছা করলে সমাধান দ্রুত পাবেন না। এখন ক্যান্সারের 4th স্টেজে আছে। এখন এই স্টেজে যদি আপনাকে তাকে অপারেশন শুরু করেন তা আরও ক্ষতির দিকে যাবে। কিন্তু আমাদের মেন প্রবলেম হলো আমরা যে প্রক্রিয়ায় কাজ করার কথা ছিল, যেভাবে শুরু করার কথা ছিল এইভাবে আমরা শুরু করি না। শেষ পর্যন্ত হাতুড়ি ডাক্তারের মতো ট্রিটমেন্ট শুরু করি, আবার রুগীর অবস্থা খারাপের দিকে যায়, কিন্তু আবার যেই সেই হয়ে যায়। এখন এই যে বিষয়টা আপনি মনে করেন, গত মিটিংয়ে আমি ছিলাম, আমি কিন্তু অনেক কথা বললাম মিটিংয়ে, কিন্তু এখানে সে বক্তৃতা দিতে থাকে, সবাই কথা বলতে থাকে, কিন্তু কথার মধ্যে লজিক্যাল কথা বলে না। মানে হ্যাঁ সিদ্ধান্ত হয়ে যাবে এটা করা উচিত, কিন্তু এটা যে আমার করা যাবে না এবং করতে গেলে যেটা প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে এইটা কারো মাথায় নাই। আমি বিষয়টা গভীরে যাওয়ার আগ্রহ না না, আপনি রোগ খুঁজে পাইলেন যে রোগ আছে, কিন্তু রোগটা যে একটা চরম রোগ মনে করেন, ডেঞ্জারাস রোগ, কিন্তু পরে গিয়ে অপারেশন শুরু করবেন, আগে তো ডায়াগনোসিস করবেন যে রুগীর আসলে এই রোগের পাশাপাশি অন্য কোনো রোগ আছে কিনা, তাকে অপারেশন করা যাবে কিনা। আমি আরেকটা কথা বলতে চাই, এখানে যে সমস্ত প্রভাবশালী লোকেরা এই গাড়িগুলোর সঙ্গে জড়িত, এই ব্যবসাগুলোর সঙ্গে জড়িত, বাংলাদেশে কিন্তু এখন সরকারি পার্টি ছাড়া অন্য কোনো পার্টির কোনো ক্ষমতা নাই কিন্তু। তো ওরাই তো এই কাজগুলো করতেছে, একদম সোজা হিসাব এটা। কারণ এই সরকারে যারা আছে, সরকারি দল যারা করতেছে, তারাই কিন্তু এই কাজগুলো করছে কিন্তু। কারণ এই যে দীর্ঘ সময়ে আমরা যেটা দেখেছি, বিরোধী দলের এখন আর কোনো শক্তি নেই, কোনো কিছুই করানোর না। তারা তো এগুলো এই সিএনজি মিএনজি এগুলো তো মানে করার প্রশ্নই আসে না। এখন যেন আমাদের যে প্রবলেমটা, এখানে আমরা বেসিক স্ট্রাকচার দিকে জোর দিই বেশি। বেসিক বলতে এটা বোঝায় আমরা ইনফ্রাস্ট্রাকচারটাকে ম্যানেজমেন্ট করা যাবে, কী প্রক্রিয়া ম্যানেজমেন্ট করলে আমি সাস্টেনেবল সলিউশনগুলো পাবো, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা যাচ্ছি না। আমরা শুধু কথার মাধ্যমে কাজগুলি করতে চাই, যে কারণে আমরা বারবার পিছিয়ে যাই। মনে হয় যে ম্যানেজেবল না, ম্যানেজেবল যদি আপনি প্রক্রিয়ার মাধ্যমে করেন। এখন কি হলো, এই যে ব্যাটারিদেরও যেটা বললো প্রধানমন্ত্রী, বললো যে চলবে, দরিদ্র লোক সারা বাংলাদেশে এখন চলবে। মানে অ্যাক্সিডেন্ট যে হয় তার কত % জড়িত আছে মনে করেন, আরো মহাবিপদ ডেকে নিয়ে আসলেন। এবং এটার কারণে এতদিন তো তারা মনে করতো যে এটা বৈধ না, চলতে পারবে না, এখন তো বলে দিলেন। এখন তো ভয় নাই, মহাসড়কে তো নিষিদ্ধ করা। না না, মহাসড়কে আন্দোলন করবে, আবার বাধ্য হবেন দিতে। তারাও তো অসহায়, তারাও তো এইটা ছাড়া চলবে না, ফ্যামিলি চলবে না। তো এই বিষয়গুলো যে আপনি চিন্তা করেন যে সহজভাবে করে ফেলবেন, তো সহজভাবে তো করা যাবে না এইগুলো। তো এইটার কীভাবে করলে সহজভাবে করা যাবে, কোন প্রক্রিয়ায় করবে, এটার জন্য একটা প্রায়োগিক গবেষণা দরকার। ঢাকা শহরে রিসার্চ করে আপনাকে আবিষ্কার করতে হবে যে এক্সিস্টিং যে সিস্টেম, যেটা সিস্টেমের কোন কোন জায়গায় গণ্ডগোল আছে, আমি কি পরিমাণ পারবো, কতটুক করা যাবে না, কতটুক করলে কি সমস্যা হবে। আবার আমাদের ট্রান্সপোর্টে কিন্তু সমস্যা এইটাই, আপনি যে কোনো বাস্তবায়ন করতে গেলেই ব্যাপক ধরনের সমস্যা তৈরি হয়। আবার যেই সেই মানে কথা আইনের ব্যাপকভাবে, আর আইন কিন্তু প্রয়োগও করা যাবে না। প্রয়োগ কীভাবে হঠাৎ করে প্রয়োগ করলে তো আবার সমাধান আসবে না, আরও বিপরীত প্রতিক্রিয়া তৈরি হয়। শুরু থেকে যদি শুরু থেকেই কাজটা করা দরকার। শুরু থেকে না করলে পরবর্তী সময়ে যে বললাম বটগাছ বানিয়ে আপনি বটগাছ কাটতে পারবেন না। আমি যে ভাই যে বটগাছ বললো, আমি ট্রান্সপোর্ট কেন ঢাকা সিটিতে এই পরিবহনগুলো আসবে, সারা পৃথিবীতে এই ধরনের পরিবহন কোথাও নাই। তা আমি কেন পরিবহনটাকে পারমিশন দেবো, প্রথম শুরুতেই কেন বন্ধ করি নাই। এখন আপনি বন্ধ করেন নাই, হাজার হাজার লোকের কর্মসংস্থান, এরা কোনো না কোনোভাবে পার্টির সাথে জড়িত আছে। মনে করেন আপনি ইচ্ছা করলেই, সবাই তো অচল মনে করেন, আপনি ইচ্ছা করলেই বাস্তবায়ন করতে পারবেন না। এই জন্য এইগুলো করার জন্য আমি আলোচনার জন্য আপনি 5 বছর আগে 5 বছর ধরে কিন্তু ঢাকা সিটির এই অবস্থা। 5 বছর আগে এই লোকগুলো খাওয়া দাওয়া করে না,
একটু ওদের তথ্য সংসার সংগ্রহ করে চলে আমি না। নিয়ে এসেছিলাম এটা আলোচনার জন্য যে এটা এটা ছিল রিক্সা, ব্যাটারি রিক্সা ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। হ্যাঁ, তাদের দেয়া তথ্য অনুযায়ী এখানে হচ্ছে হলো প্রায় 50 লাখ মানুষ ইজি বাইক সহ ব্যাটারি চালিত যানবাহনের সঙ্গে সরাসরি যুক্ত এবং পরোক্ষভাবে যুক্ত প্রায় 2.5 থেকে 3 কোটি মানুষ। তো আপনারা যেটা বলছেন যে এইটা তো আসলে হুট করে সম্পৃক্ততা তৈরি হয়, এই মানুষগুলো তো একটা লম্বা সেটাই। সময়ের মাধ্যমে জড়িত আসছে, হয়েছে। ফলে investment আছে তো। এখন সিদ্ধান্ত নিতে গেলে আমাদেরকে নিশ্চয়ই সেই মানুষগুলির কথা ভাবতেও হবে, ভাবতে এটাও খুব হবে সত্যি এবং কথা। এটা হ্যাঁ। সমাধানটাও খুঁজতে হবে যে কিভাবে সহজে আমি আর পারমিশন দিব না, যেগুলো আসলে এগুলো কি করা যায়, এগুলোকে আপনি বিকল্প চিন্তা করতে পারতেন। ঠিক আছে, সরস্থান আমরা গ্রামের যে ছোট রাস্তা যেগুলো আছে, আপনি এই যে কোন রোডগুলো। বিকল্প ব্যবস্থা আমি কি বললাম যে প্রাইভেট সিএনজি নাম দিয়া মানে চলতেছে। চলতেছে, ব্যবসা কিভাবে চলে? করতেছে, একটা ব্যবসা নরমাল করতেছে, সিএনজি যে চলতেছে। টাকা ইনভেস্টমেন্ট, প্রাইভেট তো সেটা তো পারমিশন নিছে, সে নিজে চলবে, তার পরিবারে চলবে, ওটা ভাড়ায় চলবে না। তো সে তারা যে ব্যবসা করতেছে এত দীর্ঘদিন ধরে, কে কে তাদেরকে থামাইতে পারে? তারপর একটু মহাসড়কের দিকে যদি যাই, উচ্চ আদালতের যে নির্দেশনা আছে যে যে ধরনের যানবাহন চলা যাবে না, আসলে সেটা কি বাস্তবায়িত হয়? আমি আপনাকে বলি, আমি গত মিটিংয়ে বললাম, এই যে উপদেষ্টামূলক মিটিংয়ে বললাম যে 25 বছর একটা দৃষ্টান্ত দেখান তো, যে আমরা এই কাজটা করতে বললাম এই সেক্টরে, একটা অ্যাচিভমেন্ট দেখান বা মাইলস্টোন দেখান। এখন পর্যন্ত কোনো মাইলস্টোন দেখান। তবে একটা কথা মানে আপনি বললাম, এই খাতের একজন না। বিশেষায়িত জ্ঞানের অধিকারী হওয়ার পরেও আপনি 25 বছরের না, ভিতরে সাফল্য আপনি কোনো সাফল্য দেখতে পাবেন না, কারণ সাফল্য আসতে গেলেই এটা বাস্তবায়ন করা যায় না। কারণ সাফল্য আসার জন্য যে প্রক্রিয়া সাফল্য আসবে, আপনি এই প্রক্রিয়ার বাইরে থাকেন তো, আপনি কথার মাধ্যমে সমাধান করতে চান সব কিছু। এই জন্য আপনি একটা রাস্তা তৈরি করবেন, হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট, ম্যানেজমেন্টের জন্য 1 টাকা রাখবেন না। আপনি ফার্নিচার কিনবেন, বিল্ডিং তৈরি করলেন, বিল্ডিংয়ের যে আনুষঙ্গিক যে অংশগুলো আপনি মাথায় রাখবেন না, যে বিল্ডিংটা কি টিকবে। আমাদের সবার ঝুঁকি হলো আমরা ইনফ্রাস্ট্রাকচার দেবো, কিন্তু আমরা বেসিক সুপারস্ট্রাকচার যেটা, এই যে কারা জড়িত, কারা কি করবে, কার কী করণীয় ছিল, এইগুলো তো আইনের মধ্যেও কিন্তু নাই। এবং আইন সম্পর্কে বলতেছি যে আইনটাও কিন্তু, এই আইন আমাদের কোনো উপকার আমাদের আসবে না সড়ক কিন্তু। পরিবহন আইন যেটি না, না, আছে এইগুলো আসলে কোনো বাস্তব ভিত্তিক এটা তো এবছর হালনাগাদ করা হচ্ছে। লাভ আবার নাই তো, এটা আপনি প্রয়োগ করলে আপনি তো রেজাল্ট পাবেন না। তো আপনি তো আজকে আইনটা প্রয়োগ করেন, পরে দিতে কোনো গাড়ি চলতে পারে রাস্তা, আবার আন্দোলন হবে, আবার যেই সেই হবে। এইগুলো আমরা যেহেতু উল্টা পথে আগাচ্ছি সিস্টেমের বাইরে। আপনি যে বললেন যে ভাই বললো যে আওয়ামী লীগের কিন্তু প্রথম পঞ্চবার্ষিকী পরে কিন্তু স্পষ্ট নির্দেশনা ছিল যে কীভাবে গাড়ি চলবে, কোন ধরনের গাড়ি চলবে, কোন গাড়ি পারমিশন দেওয়া যাবে না। আওয়ামী লীগের পরে অন্য সরকার যে ক্ষমতা আসলো, তারা অন্য পথে চলছে। আওয়ামী লীগও উল্টা পথে আছে, কিন্তু সোজা পথে আসতেছে না সমাধানের জন্য। আপনি কেন ঢাকা সিটিতে পরিবহন হিসাবে গণপরিবহন কেন উৎসাহিত আপনি করবেন না? কেন মোটরসাইকেল চলবে, কেন এগুলো চলবে? এই জন্য ফ্র্যাঞ্চাইজি সিস্টেম, যে ঢাকা সিটিতে প্রতিটা রোডে নির্দিষ্ট ধরনের গাড়ি চলবে, একটা কোম্পানির মালিকানা গাড়ি চলবে। তো এখন তো এটা বাস্তবায়ন করতে পারবেন না। পারতো যদি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিতে পারতো, যেহেতু ইন্ডাস্ট্রি ঘোষণা করলে সরকার পাইলট বেসিক কিছু প্রকল্প দেখাইতে পারতো, যে ওনারশিপ, যে সবার লাভ হবে, কিন্তু যে বাসের মালিক তারও লাভ, জনগণের লাভ, সরকারের কিন্তু লাভ। কিন্তু এই লাভটা দেখানোর জন্য যে প্রক্রিয়া লাভ দেখানো যাবে, যে প্রক্রিয়ার কাজ উচিত ছিল, আমরা এইটা কোনো ভাবিও না এবং এটাকে পাত্তাও দিই না। মেইন হলো এটা একটা শুনেছিলাম যে কিছু দুই একটি বা কয়েকটি কোম্পানির আন্ডারে পুরো গণপরিবহনকে নিয়ে আসা হবে। এইভাবে তো আজ পর্যন্ত রেজাল্ট দেখেন আপনি। আমাদের মেয়র আনিসের শুরু করলো, এখন কিছু রেজাল্ট পাচ্ছেন? নাই তো, জিরোতে আছেন, মাইনাসে। এর জন্য তো আলাদা বডিও তৈরি করা হয়েছে, তাদের মিটিংও হয়েছে। মিটিং হবে, মিটিং পর্যন্ত, কিন্তু বাস্তবে কাজ তো মিটিংয়ে কি কাজ হয়? মিটিং করে কি সমাধান আসে? বিজ্ঞান কি মিটিংয়ের মাধ্যমে হয়? মিটিং একটা বিজ্ঞানের অংশ, যেটা বলে এফজিডি বলে, যে আলোচনা আমরা বাস্তবায়ন করতে গেলে আলোচনা করবে, তারপরে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। কিন্তু এর আগে তো, মিটিংয়ের আগে তো অনেক কাজ আছে। আবার এইগুলো আপনি প্রক্রিয়া মতো করেন, এই ব্যাপারে তো সবাই কথা বলতে থাকে, কিন্তু বাস্তবে কিন্তু চিত্রটা ভিন্ন। আমরা এই যে এটা বিজ্ঞান ভিত্তিক একটা সলিউশনে খুঁজতে হবে। এই জন্য আপনাকে প্রায়োগিক গবেষণা করতে হবে, তার ভিত্তিকে আপনার স্কেলিং আপ করতে হবে। তখন আপনি সমস্যাগুলো বুঝবেন যে কী সমস্যা, তার সমাধান কী। হঠাৎ করে ডিক্লেয়ার দেওয়া যাবে না, আবার আজকের সমস্যা কালকে সমাধান। উচিত ছিল যে সমস্যা আমরা দেখলাম, তো আমরা সমাধানের জন্য গবেষণা করি আসলে কীভাবে আপনাদের দুজনের যে কথা এতক্ষণ আমরা শুনলাম, সেখান থেকে কিন্তু একটা বিষয় মানে আমার মনে হচ্ছে যে আসলে এই খাতের সমস্যাগুলিকেও ঠিকঠাক বোঝা মানে বুঝতে পারছেন না বা বোঝার চেষ্টা নাই। আবার চিকিৎসা করার প্রবণতাও আছে, যা আসলে শেষ পর্যন্ত অর্থবহ হচ্ছে না। এরকম কি না, প্রায়োরিটি র্যাঙ্কিং করতে হবে আমাকে প্রথম, যে আমার আসলে ফলটা কোন জায়গায় এবং কোন সমস্যা সমাধান করে পরবর্তী সমস্যা আমার এমনিতেই সমাধান হবে।
আপনি যদি মনে করেন একজন রুগীর ডায়াবেটিস আছে, আপনি অপারেশন শুরু করে দিলেন, ডায়াবেটিস যদি খেয়াল করেন, আমাদের তাই চলছে কিন্তু এখন রুগী মেরে ফেলতেছেন, সমস্যা আরও বাড়াই ফেলতেছেন, সমাধানের দিকে আসছে না। তো ডায়াবেটিস কন্ট্রোল করার পরে আপনি যাবেন তার আর এই যে একটা কথা ট্রিটমেন্টে বলো যাবেন। না যে কোনো আপনার সাকসেস নাই, আসলে কিন্তু কোনো সাকসেস নাই, বরঞ্চ বারবার কিন্তু সরকার কিন্তু ফেল করছে। সরকার তাদের কাছে মাথা নত করছে, যার জন্য ওই গ্রুপটা আরও বেশি শক্তিশালী হচ্ছে, আরও অনেক বড় কিছু করার তারা সাহস পাচ্ছে। যেমন প্রথমের কথা আপনাকে একটা বলি, যে গেটলক বাস নিয়ে কথা বলেছিলেন না, ওটা কিন্তু পারেন নাই। কিন্তু আমি মন্ত্রী সাহেব বলেছিলেন যে এরকমভাবে তারা অনেক প্রভাবশালী, আপনাদের সাংবাদিক থেকে জিজ্ঞাসা করো সেটাকে আপনার চেয়েও প্রভাবশালী, উনি চুপ করেছিলেন, কোনো কথা বলেন না। এটা কিন্তু কোর্ট, হ্যাঁ আমার কথা না, কিন্তু এটা ও কোর্ট করলাম আমি কিন্তু। তারপরে আপনার গিয়ে দেখেন এই যে আপনার উত্তরের মেয়র, উনি রিক্সা মেন রোডে আসতে দেবেন না, মুখ না করে আপনার গিয়ে মানে ডিক্লারেশন দিয়ে দিল। দেওয়ার পর তারপরে কি হলো, রিক্সাওয়ালারা রাস্তায় নেমে কি করলো, করার পর তাও তো যারা গলিতে চালাইতো তারাও এখন কিন্তু সড়কের মাঝখানে কিন্তু চলে আসে। আপনি রামপুরাতে যান, দেখেন কি কি পরিমাণে চলতেছে। ওই 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 জায়গাগুলোতে আগে কিন্তু গলিতে চলতো, কিন্তু এরকমভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু ফেল করছে কিন্তু। তারপরে এই যে মনে করেন যে আপনার র্যাপিড ট্রানজিট বাস সার্ভিস, যেটা আপনার গিয়ে ওই যে ফ্র্যাঞ্চাইজ যেটা করার কথা ছিল, ফেল করলো, এটা কিন্তু করতে পারলো না। কিন্তু শুনলাম যে কয়েকটা কোম্পানির হাতে সবগুলো গাড়ি দিয়ে দেওয়া হবে। যখন ফেল করতেছেন, এবং এটাই যে বললাম না যে এটা একটা চক্রান্ত করে কিন্তু আজকে এই যে এইটাও কিন্তু মানে আপনারা অনেকগুলো কথা বললেন, অনেকগুলো উদ্যোগের কথা জানালেন, কিন্তু আপনাদের কাছ থেকে আবার এটাও জানলাম যে সবগুলো উদ্যোগই আসলে সেই ক্ষেত্রে এই সমস্যাটা আসলেই কিন্তু মানে ৮-১০টা অন্য সমস্যার মতন না, খুব জটিল একটা সমস্যা বলে মনে হচ্ছে। একটা বিরতির সময় হয়ে গেছে, তারপর ফিরছি আবার আপনাদের কাছে। কথা হবে শৃঙ্খলা নামক অভিভাবকহীন একটি বিষয়কে নিয়ে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে এখন একটা বিরতি, ফিরবো কিছু সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু সঙ্গে থাকার জন্য। ইলিয়াস কাঞ্চন ফিরছি আপনার কাছে। আপনাদের দুজনের সঙ্গে অনুষ্ঠানের প্রথমার্ধে যে কথাগুলো হলো, সেখান থেকে আমার কাছে আরেকটা বিষয় মনে হলো, সেটা হচ্ছে যে আমরা আসলে আগে সমস্যাগুলো তৈরি করি, তারপরে পরিকল্পনা করি। ব্যাপারটা আসলে এরকমই ঘটছে সড়ক পরিবহন খাতে, কি ঘটছে কিনা একটু জানতে চাই। পাশাপাশি যে জিনিসটা ঘটছে যে মানে কে আসলে মানে সিস্টেমের মধ্যে আসবে সেটাও আমরা বুঝতে পারতেছি না, কারণ একজন এক কথা বলতেছে, আরেকজন আরেকটা কাজ করে বসে থাকতেছে। তো এই যে আপনার গিয়া মনে করেন যে আমাদের যে সিস্টেমটা, যেটা মানে রাষ্ট্র পরিচালনার যে সিস্টেম, সেখানেই গণ্ডগোল, সেখানেই অনিয়ম। তো সেই অনিয়মের জায়গায় আপনি তো নিয়ম আসতে পারে না, যেটা আমি বারবার বলতেছি যে এটার তো দায়িত্ব ছিল সিটি কর্পোরেশনের। সিটি কর্পোরেশন এগুলো কিভাবে মানে না দেখভাল করে কেমনে এগুলো ছেড়ে দিল কিভাবে? এখন তো জবাবদিহি করতে হলে তাদেরকে ডেকে নিয়ে জবাবদিহির জায়গার মধ্যে নেয়, অন্য কিছু বাদ দিয়ে প্রথমে এই মেয়রদেরকে ডেকে নিয়ে বলা উচিত ছিল যে তোমরা এটি করলো কেন, এটা তো তোমাদের দায়িত্ব ছিল। কেউ কি জিজ্ঞাসা করছে তাদেরকে? কেউ জিজ্ঞাসা করবে না। কিন্তু তো এই যে মানে অনিয়মটা ওই জায়গার মধ্যে, সেটা তো আপনি যতক্ষণ পর্যন্ত না সারাবেন তা আপনি করতে পারেন। প্লাস যে জিনিসটা যে অনেক সময় যে আইনগুলো এখন পর্যন্ত হয়েছে, আপনি কি তার কার্যকর প্রয়োগ দেখেছেন আপনার অভিজ্ঞতা? না না, সেই কার্যকর প্রয়োগের মধ্যে যারা প্রয়োগ করবে তাদেরও এখানে স্বার্থ জড়িত থাকে। তারপরে আপনার গিয়ে অন্য ওই যে জায়গা থেকে আবার ফোর্স করারও, এদের উপরে ফোর্স করার বিষয় থাকে, নানান কিছু। বললাম না যে আপনার গিয়ে সিস্টেমের জায়গাটা, সিস্টেমটাকে আপনি ঠিক রাখতে পারতেছেন না। তো আপনি আমরা সড়ক পরিবহন আইন করলাম, হ্যাঁ, কিন্তু সেটাকে আসলে আমরা এটা ধরে রাখতে পারতেন ফলদায়ক জায়গায় নিতে পারলাম না। সেটা ফলদায়ক আপনি করতে, যেমন আপনারা আমি বলি, আমি যেমন বললাম যে বিআরটি এর চেয়ারম্যানের দোষ দেয়। বিআরটি এর চেয়ারম্যানের যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা বিআরটি এর চেয়ারম্যান কি তার প্রয়োগ করতে পারবে? সেই ক্ষমতা আছে কিনা? বিআরটি এর চেয়ারম্যানকে কিন্তু আপনার গিয়ে আইনগতভাবে তাকে কিন্তু অনেক ক্ষমতা দেওয়া হচ্ছে, কিন্তু সেই ক্ষমতা কি বিআরটি চেয়ারম্যান প্রয়োগ করতে পারবে? পারবে না। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু যাদের যে ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করতে পারবে না, অন্য জায়গা থেকে এসে চাপ এখানে ঢুকবে। তো এই যে মানে আপনার ক্ষমতা থাকার পরেও ক্ষমতা ব্যবহার করতে না পারা, আবার কারো ক্ষমতা নাই সে অনেক বেশি আবার ক্ষমতা ব্যবহার করা, এই যে অনিয়ম, এই যে মানে সিস্টেমের বাইরে,
এইটা থাকলে পরে আপনাকে এই সিস্টেমে আপনি কখনো আসবেন না। তারপরেও যে জিনিসগুলো আছে, এইটাও আমি অনেক সময় বলেছি যে এরকম যখন কোনো কিছু ঘটে যায় তখন কিন্তু কৌশল অবলম্বন করতে হয়। কৌশল অবলম্বন কীরকমভাবে করতে হয়, যে আপনার কি এরকমভাবে একটা কৌশল অবলম্বন করতে হয়, যেমন আমি আমাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু আমি বলবো যে সিনেমার কথা বলেন, আমি সিনেমার লোক যেহেতু, আমাকে কিন্তু কলকাতা কখনো ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু নিষেধ করে নাই যে তোমার ছবি আমার এখানে চালাইতে পারবে না, এটা কিন্তু বলে না। কিন্তু সিস্টেমটা এমন করে রেখেছে যে আমি ওখানে ইচ্ছা করলে আমি ছবি চালাতে পারবো না। কারণ হলো গিয়ে যে মানে ইন্ডিয়ান একটা ছবি আমার এখানে যখন আসতেছে তখন কিন্তু আমি হল ওপেন করে দিতেছি চালানোর জন্য, কিন্তু আমার একটা ছবি যখন ওখানে যাচ্ছে তখন সিনেমা হল মালিক বলতেছে যে আমি যে চালাবো এটা এই 7 দিনের যে পয়সাটা উঠতো সেই পয়সাটা তুমি আমাকে জমা দাও, তুমি আমাকে এই টাকাটা জমা না দিলে আমি তোমার ছবিটা চালাবো না। আপনি তো বাধ্য না চালানোর জন্য, আপনি বাধ্য ওখানে না যাওয়ার জন্য, আপনাকে কিন্তু নিষেধ করে নাই। কিন্তু আমাদের এই যে টেলিভিশন, এই যে আপনারা বলেন যে ও ইন্ডিয়ান সব চ্যানেল আমাদের এখানে চলে, আমাদের এটা চলে না কেন? সিস্টেমটা এমনভাবে করেছে, আপনাকে কিন্তু নিষেধ করে নাই, কিন্তু ওই সিস্টেমের জন্য আপনি ওখানে ঢুকতে পারতেছেন না কেন? তো ঠিক তেমনিভাবে কৌশল অবলম্বন করলে পরে আমাদের এই যে এই প্রবলেম যেটা তৈরি হয়েছে এটা ধীরে 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 এটাকেও কিন্তু আমরা কিন্তু মানে সলভ করতে পারতাম, মিনিমাইজ করতে পারতাম। কিন্তু আখ্যা যদি করেন আপনি, সে আখ্যা যদি আপনি চান একটা বটগাছকে আপনি একা উপড়ায় ফেলাইতে, আপনি পারবেন না। তো উচিত ছিল প্রথমে 2 পাতা অবস্থা বটগাছকে উপড়ায় ফেলা, আর যেহেতু এটা করেন নাই তাহলে এখন আপনাকে কি করতে হবে, আস্তে আস্তে ডাল কাটতে হবে। ডাল কেটে 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 বটগাছকে আবার ওই জায়গার মধ্যে নিয়ে আসতে হবে যখন আপনি এর ধরে উঠায় ফেলাইতে পারেন। এটাই হলো কৌশল, এটাই হলো সিস্টেম। কিন্তু এটা কে করবে, কার দায়িত্ব, এটা কে নেবে? সেটাই আমরা খুঁজছি, এটা কে নেবে, কে দায়িত্বটা কে নেবে? নাই কেউ। এতগুলো অথরিটি, তাহলে দায়িত্ব কে নেবে? মানে বাবুল আপনার ভাইয়ের কথাতে শুরু করতেছি। এখন আমি যদি বলছিলাম এটা বিজ্ঞান, এটা যে বিজ্ঞান, এই আজকে প্রমাণ হলো যে বিজ্ঞান, আমরা বিজ্ঞান ছাড়া কাজ করতে গেলে আমরা সমস্যা সমাধান করতে পারবো না। এটা বলে সড়ক নির্মাণের জায়গাটা যদি বলি, যানবাহন চলাচল জায়গাটা বলি, এগুলোর ভিতরে কিন্তু খুবই সক্রিয় বিজ্ঞান আছে। আমি একটু ব্যাখ্যা বলতেছি না, ভাইয়ের কথাতেই আমি ব্যাখ্যা দিয়ে দিই। বিজ্ঞানগুলো কি আমরা আসলে মাথায় রাখি? না, বিজ্ঞান ছাড়া তো সমাধান হবে না, কিন্তু ভাই যেটা বললো এটা বলে সিস্টেম অ্যাপ্রোচ থিওরি আছে সমাজে। এটা কাজ করতে সিস্টেম অ্যাপ্রোচে কাজ করতে হবে। এটা আর.কে মার্টিনের থিওরি, সমাজ বিজ্ঞানী। আপনি একবারে গাছ কাটতে গেলে তো কাজটা করার জন্য একটা সিস্টেম অ্যাপ্রোচ আছে, যেটা ফাংশনালিজম থিওরি, যে ফাংশন সোসাইটি কী হবে, 2 প্রকার ফাংশন, একটা ল্যাটেন্ট ফাংশন আর একটা ফোকাস ফাংশন। 2টা ফাংশনকে বুঝতে হবে। এটা কী হবে, কার্ল মার্কস বলছে একটা সুপার স্ট্রাকচার, একটা বেসিক স্ট্রাকচার। তো 2টা সমন্বয় থাকতে হবে। আপনি রাস্তা সমস্যা দেখতেছেন, এটার পিছনে অনেক মনোভাব জড়িত, আবার মানসিকতা, চিন্তা ভাবনা, চেতনা, মূল্যবোধ, অনেকগুলো বিষয় জড়িত কিন্তু এখানে। তাহলে আপনি যখন কাজটা করবেন তখন প্রথমে আপনি বৈজ্ঞানিকভাবে চিন্তা করতে হবে। বৈজ্ঞানিকভাবে চিন্তা করলেই হবে না, যারা স্টেক হোল্ডার, যারা সমস্যায় সম্পৃক্ত, তাদেরও মতামত দিতে হবে। আবার মতামত নেওয়ার পরে এটাকে বলে ইমিক অ্যাপ্রোচ, যে জনগণের মতামত, যারা তাদের মতামত। আর ইটিক অ্যাপ্রোচ হলো আপনার যে বিজ্ঞান কী বলতেছে, ডাক্তার যখন ট্রিটমেন্ট করে তখন থিওরির কথা চিন্তা করে, আর যখন কথা বলে তখন মনে করেন এই রোগী কীরকম, আত্মসমস্যা কীরকম, অবস্থান কীরকম, তাই কোন ট্রিটমেন্ট দেওয়া যায়। এইটাকে গবেষণা ভাষায় বলে অ্যাপ্লাইড রিসার্চ বা প্রায়োগিক রিসার্চ বা অপারেশন রিসার্চ। যে এক্সিস্টিং যে সিস্টেমটা আছে, সিস্টেমে কোন কোন জায়গায় গণ্ডগোল আছে, এটা আইডেন্টিফিকেশন করতে হবে। এবং আইডেন্টিফিকেশন করার জন্য আমাদের যে বর্তমান যে বিশৃঙ্খলা, যে শৃঙ্খলাগত বলছেন, এটার পিছনে কিন্তু একটা সিস্টেম জড়িত আছে, যেটি নেগেটিভ একটা সিস্টেম। এটাকে যদি আপনি প্রপার ফাংশনিং করতে চান তাহলে সিস্টেমটাকে জানতে হবে, কোন কোন সিস্টেম আমাকে এই পজিশনে তৈরি করলো, নেগেটিভ সিস্টেম কোনটা, বা কোন কোন ভেরিয়েবল, যেটা বলে চলক, যে উপাদান কোনগুলো, উপাদানগুলোকে প্রথমে আপনার জাস্টিফাই করতে হবে যে কোন উপাদান জড়িত। এবং জাস্টিফাই করার পরে আপনি এটাকে মতামতের ভিত্তিতে আপনার প্রয়োগের দিকে যাবেন। প্রয়োগ করতে বুঝবেন যে আসলে এই সিস্টেমের মধ্যে কে কে জড়িত, কারা কিভাবে জড়িত, এবং জড়িত হওয়ার তাকে কিভাবে আমি সিস্টেমে আনবো এবং সমাধান তার মাধ্যমে কে খুঁজবো। এটা ওনারশিপ ডেভেলপ করতে হবে। এই জন্য কাজটা করার আগে আপনাকে অবশ্যই একটা প্রপার সিস্টেম অ্যাপ্রোচ, এবং সিস্টেম 2 প্রকার, একটা হলো একটা বলে অ্যাকশন সিস্টেম, একটা সিস্টেম অ্যাকশন।
দেন অনেকগুলো বিষয়, কিন্তু আমি কিন্তু বিজ্ঞান বলতেছি এখন, যে নর্মাল কথা না। তা আমি কাজটা করার আগে সারা পৃথিবীতে যে প্রক্রিয়ার কাজগুলো করে, যেহেতু এটা চরম পর্যায়ে ট্রান্সপোর্টটা, এইটাকে আপনাকে গবেষণার মাধ্যমে আপনাকে সমাধান খুঁজতে হবে, একদিনের সমাধান হবে না। আস্তে আস্তে সমাধান খোঁজার পরে এইটাকে আস্তে প্রয়োগের দিকে যেতে, প্রায়োগিক গবেষণা মানে স্কেলিং আপ করতে হবে। যে আমার ঢাকা সিটি আছে ব্যাটারি চালিত প্রবলেম, এটাকে হঠাৎ সিদ্ধান্ত নেয় আমি একটা নির্দিষ্ট এলাকায় এত স্টাডি করার প্রয়োজন ছিল, যে কী করলে তারা কী চাচ্ছে, সরকার কী কী চাচ্ছে, জনগণ কী চাচ্ছে, কী করলে এটা সেফটি হবে, কী করলে আসলে চলবে কিনা, এবং বিপরীত কী হবে তার। এই জন্য আমাদের এক্সিস্টিং সিস্টেমটার উপর আমাকে কাজ করতে হবে। প্রথম সিস্টেমের গলদ খুঁজতে হবে, তারপর আমার সমাধান খুঁজতে হবে, এবং সমাধান খালি মনে মনে খুঁজতে হবে না, প্রয়োগ করে দেখতে হবে যে সমাধানটা আসলে আমাদের এই অ্যাকশনগুলো হিতে বিপরীত না হয়ে দাঁড়ায়। বিপরীত এখন কিন্তু হিতে বিপরীত হয়। বিপরীত কি, এটা আরো ব্যাপকতা তৈরি করে, আর সমাধানের দিকে আসছে না। এই জন্য আমরা যদি গবেষণা করি, আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কাজটা করার আগে এটাকে এক্সপেরিমেন্টাল একটা ডিজাইন করেন, একটা এক্সপেরিমেন্ট করেন, করে পরে আপনি দেখেন যে কী করা উচিত। হঠাৎ করে কোনো কথা বলতে গেলে এটা আর পরে সমাধানের দিকে আসে না। তো আমরা আইন ভাঙলে তো সমস্যা নেই, আন্দোলন করতে সমাধান হয়ে যায়। তা আমরা আন্দোলন করব, আমার জায়গায় আমি থাকবো, সরকার মেনে নিবে, সরকারকে তাই করে। এই জন্য আমার যে বিষয় আপনি বলতেছেন, প্রতিটা বিষয়কে আপনাকে প্রথমে লার্জ স্কেলে একটা স্টাডি করতে হবে। আবার প্রয়োগ যে আপনাকে সবই জায়গায় একই রকমভাবে প্রয়োগ করা যাবে না, প্রয়োগের মাত্রা কিন্তু ভিন্নতা হবে। আমরা কিন্তু আমাদের বলেছি কিন্তু জানেন, আমরা কিন্তু যখন শুরু হচ্ছে কিন্তু তখন এমন না যে আমরা কথাগুলো বলি না, যেগুলো থামানোর দরকার, এগুলোকে কন্ট্রোলের মধ্যে আনা দরকার, এগুলো কিন্তু আমরা বলেছি। কিন্তু এটার ব্যাপারে বলেছে, মোটরসাইকেলের ব্যাপারে বলেছি, মোটরসাইকেলের ব্যাপারেও কিন্তু মোটরসাইকেল আপনার গিয়া প্রায় বোধহয় 46 লক্ষ আপনার মোটরসাইকেল রেজিস্টার, আর আনরেজিস্টারও তো কত আপনার আছে এরকম। এবং এই যে আপনাকে এই যে ব্যাটারি চালিত ইজি বাইক এগুলো নাকি 60 লক্ষের মতো, এবং ঢাকা শহরে 10 লক্ষ নাকি। আমাদের যদি সরকারি হিসাবও ধরি, তাহলে গত বছর অর্থাৎ 2023 সালে প্রতিদিন 14 জন মারা গেছেন সড়কে। তো মৃত্যু তো হচ্ছে সর্বোচ্চ একটা ঘটনা, আহত বা অন্যান্য নানা ধরনের ক্ষয়ক্ষতি। আমি একটা কথা বলি ফাঁকে, আমাদের রাষ্ট্রের মেন দায়িত্ব কি? রাষ্ট্র পৃথিবীতে কেন আসলো? রাষ্ট্রের কি ভূমিকা ছিল? রাষ্ট্র উৎপত্তি কীভাবে আসছে? রাষ্ট্রের মেন কাজ হলো পৃথিবীতে সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্র তৈরি হয়। মেন ছিল জানমাল নিরাপত্তা বিধান করা, যে আমার সম্পদ যখন আমাদের প্রাইভেট প্রপার্টি ল্যান্ড, মানে যখন জমিতে মালিকানা আসলো, এবং যেটা বলে এগ্রিকালচার সোসাইটি বা পশুচালন সমাজ, যখন নমাডিজম ছিল সমাজটা, তখন কিন্তু শৃঙ্খলাকতা আসলো, যে আমার সম্পত্তি আমার জানমাল চুক্তির মাধ্যমে রাষ্ট্র তৈরি করলো। কিন্তু রাষ্ট্রের মেন ফাংশন ছিল জনগণের নিরাপত্তা বিধান করা। তো রাষ্ট্র কতজন লোক মারা যায় এই তথ্য কিন্তু রাষ্ট্র দিতে পারছে না এখন পর্যন্ত। আমরা অফিশিয়ালি রাষ্ট্রের কাছ থেকে তথ্যটা পাওয়া শুরু করেছি। সেই তথ্য বিজ্ঞান ভিত্তিক তথ্য তো আপনাকে, আপনি পৃথিবীতে এই তথ্য নেবেন না, তো এই সঠিক তথ্য না। তবে বেসরকারি খাত থেকে এটা বিরোধিতা আছে, বেসরকারি তথ্য সঠিক না, এটাও সঠিক না। তো আপনার তথ্য দিয়ে হয় জাতিসংঘের তথ্য নিতে, জাতিসংঘ পৃথিবীতে কি নিয়ম ফলো করে, এটা তাদের দায়িত্ব না, সে যা দিবে সঠিক দিবে না। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরবো আবার আপনার কাছে একটু বিরতির পর। প্রিয় দর্শক, সময় হয়ে গেল আর একটা বিরতি, ফিরবো কিছুক্ষণের ভেতর, আশা করি সঙ্গে থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু সঙ্গে থাকার জন্য। ইলিয়াস কাঞ্চন, ফিরছি আপনার কাছে। আমরা যে বিষয়টা দিয়ে কথা বলছিলাম, যে শৃঙ্খলা আনবে কে, এবং এটা কথা বলতে গিয়ে আসলে এটা এমন এক বিস্তৃত পরিসরে দাঁড়িয়েছে যে এখনো পর্যন্ত ঠিক আমরা পরিষ্কার বুঝে উঠতে পারছি না সমস্যাটার কতটা গভীর, কতটা বড়। দীর্ঘ একটা সময় ধরে আমরা আলোচনা করছি। আমরা অনুষ্ঠানের তৃতীয় পর্বে এসে গেছি, এটি আমাদের শেষ পর্ব। আলোচনা শেষ করতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে এবার একটু বুঝতে চাই যে যদি শৃঙ্খলা ফেরাতে চাই, এবং সেটা তো নিশ্চয়ই এটা আমরা স্বল্পমেয়াদী একটা সমাধান তো চাইবো, দীর্ঘমেয়াদী যেরকম চাইবো স্বল্পমেয়াদীও চাইবো। আপনাদের পরামর্শগুলো কি থাকবে এবার সেই দিকে? আমি বলি, প্রথম কথা হলো যে সবাই প্রবলেম তৈরি করতেছে, এবং তৈরি করার পর তারপরে কিন্তু আপনার গিয়া সব প্রবলেমগুলো নিয়ে প্রাইম মিনিস্টারের কাছে যাচ্ছে। কিন্তু দেখেন, আপনি সব প্রবলেমগুলো নিয়ে প্রাইম মিনিস্টারের কাছে যাচ্ছে, তো প্রাইম মিনিস্টার আপনি কি ডিসিশন দেবে? আপনি আমাকে বলেন। এই যে
এই সিএনজির যে এই ব্যাটারি চালিত যে গাড়ি, এটা প্রবলেমটা ক্রিয়েট করলেন কইরা কালকে এবং পরশুদিন এমন একটা ঘটনা ঘটায় গিয়ে কিন্তু আপনার প্রাইম মিনিস্টারের কাছে গেলেন, কিন্তু প্রাইম মিনিস্টার কি করবে বলেন তো, কি করবে? তো ওনাকে তো তাৎক্ষণিক তো একটা কিছু মানে বলতে হবে, দিতে হবে। তো সেটাই হচ্ছে আসলে মানে জায়গাটা আমাদের আসলে এখন যে জায়গায় আসলে আসছে, তো প্রাইম মিনিস্টার ছাড়া আসলে আমাদের প্রবলেম কেউ সলভ করার আর নাই। কিন্তু প্রাইম মিনিস্টার এখন আমার যেটা মনে হয় যে এটা আমার ছোট মুখে বড় হয়ে যায়, যে প্রাইম মিনিস্টার আসলে মানে এই বিশেষ করে এই সড়কের এই জায়গাটাকে উনি মানে এক্সপার্ট দিয়ে বিজ্ঞান ভিত্তিক মানুষগুলোকে ইনক্লুড করে এবং যারা এর সঙ্গে মানে ভালো বুঝে সেই সমস্ত লোকদের দিয়ে যদি উনি একটা মানে অথরিটি যদি তৈরি করতে পারেন, তাহলেই হয়তো সড়কের এই জায়গাটা আপনার শৃঙ্খলা আনবে। এবং এই অথরিটিকে এমনই ক্ষমতায় থাকতে হবে যেটা প্রাইম মিনিস্টার নিজের ক্ষমতায়, প্রাইম মিনিস্টার ডিসিশন তো নিজের ক্ষমতায় নিতে পারে, ঠিক তেমনি ভাবে প্রাইম মিনিস্টার যেন তাকে তারপরের ক্ষমতাটা যেন তাকে মানে আপনি কি এই অনেকগুলো অথরিটি থাকার পরে আরো একটা অথরিটি না, এইটা এই শুধু সড়কের এই জায়গাগুলো সড়ককে কেন্দ্র করে অনেকগুলো অথরিটি আছে, কারণ অনেকে সড়ককে কেন্দ্র করে অনেকগুলো যেটা বললাম সিটি কর্পোরেশন, তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, এই যে শিল্প এই শিল্পের পারমিশন কারা দিছে আপনি এগুলো তৈরি করতে? ওরাও তো বলতেছে যে আমাকে কোটি কোটি টাকা দিয়ে আমাকে ইন্ডাস্ট্রি বানাইলেন, এখন আপনি এটি বন্ধ করে দিবেন। ব্যাটারি ইন্ডাস্ট্রি আপনার এখানে গড়ে উঠছে, হাজার হাজার কোটি টাকা তারা কামাইতেছে। এরা এদের এই যে চক্রটা, এই চক্র মিলিয়েই কিন্তু এই কাজটা করছে। কিন্তু এটা শুধু আপনি দেখছেন যে যারা চালাচ্ছে তাদের বিষয় না, কিন্তু তাদেরকেও এই লোকগুলি চালাচ্ছে, কিন্তু যারা হাজার হাজার কামাচ্ছে, হাজার হাজার কোটি কামাচ্ছে যারা। আর এই যে সিএনজি যে চালাচ্ছে সে তো ডেলি মনে করেন খুব বেশি হলে 500 কিংবা 1000 টাকা কামাচ্ছে, কিন্তু ওই জায়গায় ওই মানুষগুলো কিন্তু হাজার হাজার কোটি টাকা কামাচ্ছে। তারাই কিন্তু এই জায়গাটার মধ্যে নিয়ে আজকে এটাকে বৈধ করার কিন্তু। এবার একটু বাবুল আলম তালুকদার আপনার কথা শুনবো। আমি ভাইয়ের কথা থেকে শেষ করতে চাই। ভাই যেটা বললো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট বললো, কিন্তু আমি আপনাকে বলতে চাই যে শুরুটা আমি বলি। আমি প্রথম বললাম পৃথিবীর কথা, যে বিশ্বতে পৃথিবীর রাষ্ট্র কীভাবে আসলো। সরকারের মেইন দায়িত্ব অন্তত ডাটাটাকে সঠিক করা। বঙ্গবন্ধু কিন্তু প্রথম পঞ্চবার্ষিক পর এই কথা বলে গেছেন যে ডাটা হবে সঠিক এবং ডাটার জন্য পরিকল্পনা নিজে দায়িত্ব নেবে, কারণ পরিকল্পনা সে করবে, ডাটা দরকার তার। কোন রাস্তা কত স্ট্যান্ডার্ড দরকার, কোন রাস্তা আমার কীরকম হইলে ইনকাম ভালো হবে, কস্ট ইফেক্টিভ হবে, বিভিন্ন ধরনের। এবং ওনার ছিল হোলিস্টিক একটা অ্যাপ্রোচ ছিল কিন্তু বঙ্গবন্ধুর। এবং বঙ্গবন্ধু বারবার বলছে যে গণপরিবহন করে দিন, প্রাইভেট পরিবহন হবে না, প্রাইভেটভাবে গণপরিবহনের লাইসেন্স দেওয়া যাবে না, এবং জনগণ চলবে কম টাকায়, মোবিলিটি হবে কম টাকা, এবং বাসের যে ড্রাইভার সেই হবে বাসের মালিক। এক কথায় উনি সমিতির কথা বলছিলেন, নতুন রাস্তা হবে, নতুন সমিতি হবে, তাহলে কিন্তু এই সমস্ত পরিবহনগুলো আসলে। যে মোটরসাইকেল কথা বললেন, গত মিটিংয়ে ওবায়দুল কাদের বললেন যে মোটরসাইকেল নো ফুয়েল। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, ভাইয়ের কথা আসতে হবে এখন। উনি বলল যে নো হেলমেট নো ফুয়েল সারা বাংলাদেশই হবে, কিন্তু সব জায়গায় একই সিস্টেম, কিন্তু যে ফুয়েল দিবে তাকে তো পিঠে মেরে ফেলবে, যে তুমি যে ফুয়েল দাও না, আমি হেলমেটে ফুয়েল দিবে না কেন, তার এলাকা তো এটা। এই জন্য যে কোনো জিনিস কথার মাধ্যমে বললে কিন্তু আরও বিপরীত দিকে। এটাকে আমরা চাচ্ছি যে আপনি যে কোনো কাজ করতে গেলে আপনি স্টাডি করে নেন, স্টাডি করে কথা বলেন, স্টাডি করে পরে আপনি কাজ করেন, নাহলে কাজ করেন না, আরও ক্ষতির দিকে যাবে। আমি জাস্ট আপনাকে এটা বললাম। এবং গত মিটিংয়ে আমি বললাম যে আপনারা কথা বেশি বলেন না, কথা কম বলেন। 2 মেয়র কিন্তু অনেক কথা বলছে কিন্তু, এবং আমাদের যে দক্ষিণ শ্রী মেয়র উনি কিন্তু এই কথা বলছে, ব্যাটারি চালিত কথা, একজন মারা গেল, বিশেষ অসুস্থ, এটা বন্ধ করতে হবে। ওনারা বন্ধ করতে ভালো কথা, বন্ধ করতে হবে কে উনি কি করে বলে বন্ধ করতে? ওনার সিটি এবং ওনার ক্ষমতা, উনি বলে বন্ধ করতে। আমি আপনাকে বলছি সংক্ষেপে, আজকের আলোচনার এটা আমি বড় কারণ ছিল যে এটা একটা বহুরূপী সমস্যা। এবং এই ট্রান্সপোর্ট সেক্টরে একজন প্রধানমন্ত্রী, একজন খাস লোক যে উপদেষ্টা হিসেবে বসে, উপদেষ্টা একটা পরিষদ তৈরি করে, এবং এই যে কথাটা প্রাইম মিনিস্টারকে বললেন, এই কথাটা উনি বলা উচিত ছিল যে আমি এইটা আমি যাচাই বাছাই করে আমি সিদ্ধান্ত নেই, আপাতত এটা হোক, আপাতত এটা এইভাবেই থাক, আমি এটা গবেষণা আমি জানবো, আমি মতামত দিব, তারপরে সিদ্ধান্ত নিব, বলে এটা গবেষণা করে এটার উপর যে কী করা যাইতে পারে, এটার প্রক্রিয়া কী হবে। আমি চাচ্ছি যে আপনি যে কথা বললেন, অ্যাক্সিডেন্ট বা ট্রান্সপোর্টটা কিন্তু একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ,
এটা বিভিন্ন বিজ্ঞান জড়িত এখানে, এক বিজ্ঞান না, মহাকাশ বিদ্যা জড়িত এখানে। আজকে চাঁদ উঠবে, কালকে কালকে ঈদ হবে, মানুষের মোবিলিটি যে বাড়তেছে, আকার যত বিজ্ঞান আছে কোনো বিজ্ঞান এখানে বিচ্যুত না কিন্তু। এবং যত মিনিস্ট্রি আছে, অথরিটি, সব মিনিস্ট্রি জড়িত। ফিশারি বলেন, আমাদের এগ্রিকালচার বলেন, কমার্স বলেন, সমস্ত। তাহলে এই মিনিস্ট্রি ওবায়দুল কাদের যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব না যে এটা সমাধান করা। ওনারও তো একটা পলিটিক্যাল চাপ থাকবে মনে করেন। এই জন্য ভাইয়ের কথা আমি আসতে চাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী খুব এই বিষয়ে কিন্তু খুব সজাগ, উনি কিন্তু চাচ্ছেন, কিন্তু প্রক্রিয়া মতো কিন্তু কাজটা আসছে না। আমি আজকে বলি, প্রাইম মিনিস্টার অফিসে মিটিংয়ে ছিলাম, যখন মেয়র আনিস উনি যে কথাগুলো বললো যে ট্রাক সরানো, আমি বললাম শোনেন, আপনি এই সিদ্ধান্ত নিয়েন না, আপনি দেখেন কি করা যায়। উনি তো পরে আটকা বললো কিন্তু তেজগাঁও টার্মিনালে, উনি কিন্তু কথা শুনে, আমার কথা শুনে বলছে না, এইভাবে করা যাবে না, আপনি চিন্তা করেন কীভাবে সরাবেন, এদের কি করবেন বিকল্প। আমরা বিকল্প চিন্তা না করে হঠাৎ করে সিদ্ধান্ত নিই। আমি চাচ্ছি যে যেহেতু একটা ইম্পর্টেন্ট সেক্টর, রাষ্ট্রের ব্লাড সার্কুলেশন হয় বডিতে, যেরকম আমাদের ট্রান্সপোর্টটা হবে এরকম একটা জিনিস, যে সচল থাকে, রাষ্ট্র সচল থাকবে। এই জন্য প্রধানমন্ত্রীর অধীনে একটা উপদেষ্টা পরিষদ থাকবে, একজন উপদেষ্টা থাকবে খুব পাওয়ারফুল, যে নিজস্ব স্বার্থে করবে না এবং সবার মধ্যে একটা তার গ্রহণযোগ্যতা থাকবে, এবং প্রধানমন্ত্রী ভায়া কাজ করবে এবং মূল সিদ্ধান্ত প্রাইম মিনিস্টার নেবেন। যে তখন কিন্তু আপনি যে বলছেন যে আপনি যদি মোটরসাইকেলে যাই বলেন, আমাদের যে সমস্ত এমপি মন্ত্রীদের অংশগ্রহণ লাগবে এখানে। আমরা চাইবো যে এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য একটা উপদেষ্টা পরিষদ গঠন করেন এবং একজন উপদেষ্টা নিয়োগ দেন, ট্রান্সপোর্ট উপদেষ্টা, তাহলে কিন্তু সমাধান আসবে এবং যে হবে সে অনেক বৈজ্ঞানিক ভাবে। আমাদের প্রত্যাশার জায়গাটা একেবারে খুব পরিষ্কার, এবং এইটা ছাড়া কিন্তু সমাধান হবে না। বঙ্গবন্ধুর যাত্রা থেকে এখন পর্যন্ত আমরা একটা বিপরীতমুখী অবস্থানে আছি, এটাকে একটা ফ্লোটাকে পজিটিভ ফ্লো করতে, তাহলে সমাধানের দিকে আসবে। আমরা চাইবো যে আসলে এবং দরকার, নাহলে কিন্তু রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, সড়ক মহাসড়ক শৃঙ্খলা যে অবস্থা তৈরি হবে, আর সমাধান আর পাবেন না আপনি। আমরা অবশ্যই চাইবো যে শৃঙ্খলাটা ফিরে এবং আসুক, প্রতিটা বিষয়কে সিরিয়াস চিন্তা করতে হবে, এবং শৃঙ্খলা ফিরে আসার জন্য আমরা চাইবো যে একটু মানে কি বলে, একটু সামর্থ্যবান অভিভাবকও থাকুক এই ক্ষেত্রে, থাকতে হবে। সেই প্রত্যাশা রেখে আমরা আজকে অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি প্রিয় দর্শক, আজকের মতন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও। কাল আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয়ে। শেষ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।